নবীপুরের বটগাছের কথা অনেকদিন ধরেই শুনেছিলাম, আর সবচেয়ে বেশি শুনেছিলাম আমার পাশে প্রতিদিন ট্রেনের যাত্রী নিবারণের মুখে। নিবারণ মাঝে মাঝেই বলতো, তোমার তো এত সাহস, কোনো কিছুই নাকি বিশ্বাস করো না। যদি তেমন সাহস থাকে তাহলে একবার নবীপুরের বটগাছের কাছ থেকে ঘুরে এসো দেখি। দিনের বেলা গেলে কিন্তু চলবে না, যেতে হবে অন্ধকার নামার পরে, তাহলেই তোমার সব সাহস একেবারে বেরিয়ে যাবে, বুঝলে? কেন, নবীপুরের বটগাছের কাছে আবার কি আছে? আর আমি সে কথা জানবই বা কি করে? সে কি গো, নবীপুর কোথায় তা জানো না? আরে সেবার যখন বন্যা হলো, নবীপুরের বাঁধ ভেঙে গোটা নবীপুর ভেসে গেল, তা সে কথা শোনোনি? আরে এখান থেকে বর্ধমান লাইনে যেতে হয়, তারপর দেবীপুর নেমে সেখান থেকে হাঁটা পথে বেশ খানিকটা। কথাটা শুনে যেন মনে হলো সত্যি সত্যি আগের বছর বন্যার সময় এমন একটা কথা শুনেছিলাম। বললাম, ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু সেই নবীপুরের আবার বটগাছের ব্যাপারটা। নিবারণ আমার একদম কাছে ঘেঁষে এলো। এসব কথা সবার কাছে তো আর বলা যায় না, বুঝলে? তুমি চেনা লোক, তাছাড়া তোমার আবার এসবে বিশ্বাস নেই, তাই তোমায় বলছি, নবীপুরের বটগাছের কাছে একবার যদি রাতের অন্ধকারে গিয়ে ফিরে আসতে পারো, তাহলে তোমার যে সত্যি সাহস আছে এ কথা আমি মেনে নেব। কিন্তু আছেটা কি সেখানে? সে কথা এখন বলবো না। সে কথা এখন যদি তোমায় বলে দিই তাহলে তুমি আর সেখানে যেতেই চাইবে না। তাতে লাভটা কি হবে বলো তো? তার চেয়ে বরং তুমি যাও, নিজের চোখেই দেখে এসো। নিবারণের কথা শুনে একটু ভাবনা চিন্তা করলাম। সত্যি বলতে এই সমস্ত অদ্ভুত ব্যাপারে আমার একটু আকর্ষণ আছে বই কি। আশেপাশের শ্মশান, পুরনো বাড়ি, এমন কোনো জায়গা নেই যেখানে আমি রাত কাটাতে যাইনি। সত্যি বলতে নিজের অবিশ্বাসের চেয়ে বেশি যদি কিছু একটা দেখতে পাই, এমনটাই আমার মনের মধ্যে সব সময় ঘোরাফেরা করত। তবে সেটা বাইরে বোঝাতে যেতাম না কাউকে। আমি নাস্তিক, ছোটবেলা থেকেই নাস্তিক। ওই যে কিছু মানুষ থাকে যারা প্রথমে নাস্তিক থাকে না, তারপরে আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়। আমার ব্যাপারটা কিন্তু আলাদা। ছোট থেকেই আমি নাস্তিক। বাবা ভূত ভগবান কোনো কিছু বিশ্বাস করতেন না, মা আবার এই সব কিছুই মানত। তাই এই দুজনের মাঝে পড়ে বাবাকেই বেছে নিয়েছিলাম। বললাম, ঠিক আছে, সে না হয় জিজ্ঞেস করছি না, কিন্তু নবীপুরে যাব কি করে? আর আমি যে সেখানে গিয়েছি, মানে ওই গাছের তলায় রাতের অন্ধকারে গিয়েছি, সেটাই বা তুমি বুঝবে কি করে? ওই গাছের তলায় গেলেই বুঝতে পারবে, ওই গাছের তলায় রাতের বেলা একটা বিশেষ ব্যাপার ঘটে। সেটা অন্য কোনো সময় কিন্তু দেখা যায় না। আর যারা ওই রাতের বেলায় গাছের তলায় গিয়েছে, একমাত্র তারাই সেটা বলতে পারবে। তাই তোমার যদি ইচ্ছে থাকে তাহলে তুমি যেতেই পারো, তবে এখনো কিন্তু সাবধান করে দিচ্ছি, পরে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমায় আর বলতে পারবে না, তার দায় আমি কিন্তু নেব না। বেশ, তো তেমন কিছু যদি সত্যিই থাকে তাহলে দেখা যাক। সামনের রোববার তোমার অফিস ছুটি, আমারও ছুটি, তাহলে চলো দুজনে মিলে যাই। কথাটা তো ভুল বলনি, কিন্তু আমার আবার শনিবার একটু বেরোতে হবে। আমার এক শালার মেয়ের বিয়ে রয়েছে, আমায় সেখানে যেতে হবে, ব্যারাকপুরে। আর সেখানে শনিবার যাব, রবিবার কাটিয়ে সোমবারটাও সেখানেই থাকবো। একেবারে ব্যারাকপুর থেকেই মঙ্গলবার সকালে অফিস যাব। আসলে নিজের শালা বলে কথা, তার উপর আবার একমাত্র মেয়ে, আমি না গেলে ভীষণ রেগে যাবে। তবে তুমি নবীপুর যেতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো। অসুবিধে সত্যি খুব একটা হলো না, শুধু অনেকটা পথ পেরোতে হলো, তার মধ্যে মাটির রাস্তা। তাই প্রথমে হাঁটা পথে আসলেও শেষে ভ্যান করে আসতে হলো। উঁচু নিচু মাটিতে ভ্যানের চাকা বেকায়দায় পড়ে মাঝে মাঝে যেন মনে হচ্ছিল আমায় লং জাম্পের ট্রেনিং দিয়ে রাখছে। তবে কিছুই আর করার নেই, ভ্যান চালক যতটা সম্ভব আস্তে ও সাবধানেই ভ্যান চালাচ্ছিল। অন্তত দুবার আমার ধমক খেয়ে সেটা তার অভ্যেস হয়ে গিয়েছিল। তবে তারও দোষ নেই, এমন পথে এর চেয়ে ভালোভাবে ভ্যান চালানো আর যায় না। একসময় বাধ্য হয়ে আমি বললাম, এখানকার লোকজন যাতায়াত করে কি করে বলুন তো? এমন রাস্তায় আসা যাওয়া করে কি করে? ও সবার অভ্যেস হয়ে গেছে বাবু, আপনি
আপনি নতুন লোক, তাই আপনার অমন লাগতেছে। কিন্তু বাবু, নবীপুরে আপনি কোথায় যাবেন? নবীপুরে একটা পুরনো বট গাছ আছে, সেই বট গাছের কাছে যাব। আমার কথা শুনে একটা ক্যাঁচ শব্দ করে ব্রেক কষল ভ্যানওয়ালা। তারপর আমার মুখের দিকে তাকালো। তার পরনে একটা ছেঁড়া ফাটা গেঞ্জি, নিচে সাদা রঙের ময়লা ধুতি, গলায় একটা গামছা ঝুরিয়ে রাখা, আর মাথার চুল উস্কো খুস্কো। গায়ের রংটা কালো, কালো রঙের কপাল থেকে নেমে আসা ঘামের বিন্দুটাও যেন ভালোভাবে দেখা যাচ্ছে না। একভাবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ভ্যানওয়ালা বলল, বাবু, আপনি দূর থেকে ভূত দেখতে আসেননি তো? তার কথায় একটু চমকে উঠলাম। এতক্ষণ যে অতি সহজভাবে হাসি মুখে আমার সঙ্গে কথা বলেছে, কিন্তু এই কথাটা বলার সময় তার গলাটা কেমন যেন ঈষৎ কেঁপে উঠল। মনে হলো আশপাশের সবুজ গাছপালা আর শান্ত ধানের জমি পেরিয়ে বহু দূরে আকাশে সূর্যটা পশ্চিমে নামতে শুরু করেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে একটু পরেই আঁধার নামবে। একটা শিরশিরে হাওয়া মাঝে মাঝে এসে গায়ে লাগছিল। গ্রামের দিকে বহুদিন আসা হয়নি, তাছাড়া এমন কোনো প্রত্যন্ত গ্রামের দিকে তো নয়। তো একটা ভালো লাগা মনের মধ্যে যেন সবুজ গাছের মতো ডালপালা বিস্তার করেছিল। কিন্তু ভ্যানওয়ালার এমন একটা কথায় সমস্ত কিছু যেন একপাশে হেলে পড়ল। বললাম, কেন বলো তো? ওই গাছের কাছে অনেকেই ভূত দেখতে আসে নাকি? হ্যাঁ, অনেকেই আছে গো বাবু, তবে তার মধ্যে অনেকেই কিন্তু বেশ ভয় পায়। ওখানে তারা কি দেখে সে কথা কেউ জানে না, কিন্তু দিনের বেলা তাদের আর এই গ্রামে দেখা যায় না, তারা রাতারাতি পালিয়ে যায়। তোমরা কখনোই বটগাছের কাছে গিয়ে দেখার চেষ্টা করোনি আসলে ওখানে রাতের বেলা কি থাকে? আমাদের অত সাহস নেই গো বাবু, তাছাড়া আমার বাড়ি ওখান থেকে অনেক দূরে, আপনাকে ওখানে নামিয়ে দিয়েই আমি বাড়ি চলে যাব। তবে শুনেছি ওই গাছ নাকি অনেক বছর ধরে ওখানে রয়েছে। ওই গাছের তলায় যারা রাতের অন্ধকারে আসে তারা নাকি মানুষ নয়। কথাটা শুনে প্রথমে একটু অবাক হলেও তারপরে মনে মনে হাসলাম। সব গ্রামেই এমন একটা গল্প থাকে, আর যে গ্রামের কথা এত দূরে নিবারণের কানে গিয়েছে সে গাছ নিয়ে তো আশেপাশের মানুষদের কাছে একটা গল্প থাকবেই। এইসব আগেও শুনেছি, তবে শেষে আর কিছুই পাওয়া যায় না কখন। বললাম, বেশ, তাহলে তো একবার যেতেই হচ্ছে। সেখানে রাতের বেলা কি ঘটে সেটা তো কেউ জানে না, সেটা আমায় দেখতে হবে। তবে আশেপাশে কোনো বাড়িঘর নেই? না, গাছটি একটা মাঠের এক পাশে। সে মাঠের আশেপাশে কোনো জনবসতি নেই, তবে সেখান থেকে খানিকটা দূরে হেঁটে গেলে গ্রামের বাড়ি পড়বে। আপনাকে সব আমি দেখিয়ে দেব। তবে বাবু, আমার কথা যদি শোনেন তাহলে বলবো রাতের অন্ধকারে ওই গাছের তলায় না যাওয়াই ভালো। কিন্তু আমি যে ওই গাছটা দেখব বলেই এত দূর থেকে এসছি, তাছাড়া ওই গাছের তলায় রাতের বেলা আমায় যেতেই হবে। কিছু একটা ওখানে আমায় বলেছিল গাছের তলায় রাতের বেলা কিছু একটা হয়, এমন কিছু একটা যেটা দেখলে আমি বুঝতে পারবো আসলেই সব কিছু মিথ্যে নয়। কিন্তু সেটা নিবারণ কি করে জানবে সেটাই আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, সে হয়তো আমার কথায় বিশ্বাস করেছিল, তাই ভেবেছিলাম মিথ্যে কথা বলবো না। আবার ভ্যানওয়ালা কিন্তু কিন্তু করতে লাগলো বেশ কয়েকবার। আমায় বারণ করার চেষ্টা করলো, কিন্তু আমি না ছোড় বান্দা। এর আগেও এমন কাজ আমি ঢের করেছি। এক পরিত্যক্ত পোড়ো বাড়িতে রাতের বেলা থাকার সময় পুলিশের ঝামেলা পর্যন্ত পোহাতে হয়েছিল আমায়। তারপরে পুলিশের কাছে সমস্ত কিছু লিখে এমনকি বন্ড সই করে আমায় সে বাড়িতে ঢুকতে হয়েছিল। অথচ রাতের বেলা ইঁদুরের কচকচানি আর কয়েকটা বাদুরের ঝটপটানি ছাড়া কিছুই শুনতে পাইনি। পরদিন সকালে এসে সব কথা পুলিশকে জানাতেই পুলিশ পর্যন্ত অবাক হয়েছিল। ভ্যানওয়ালা আমায় যেখানে নামিয়ে দিয়ে গেল তার একপাশে সরু একটা রাস্তা গ্রামের দিকে ঢুকেছে। গ্রামের দিকে পাশাপাশি কয়েকটা ঘর এখান থেকেই দেখা যাচ্ছে।
আরেকটা রাস্তা সোজা গিয়ে একটু কাছেই পড়েছে একটা মাঠের ওপর। তখনও সন্ধে পুরোপুরি হয়নি, বিকেল হতে শুরু করেছে মাত্র। পশ্চিম আকাশে সূর্য তখনও দেখা যায়। সেই আলোতে সবুজ বড় বড় ঘাসের মাঠটাকে দেখে মন জুড়িয়ে গেল। কি মনে হতে এগিয়ে গিয়ে মাঠের কাছে দাঁড়ালাম। ছোটবেলায় এমন মাঠে কত ফুটবল খেলেছি। বর্ষায় বৃষ্টি কাদার মধ্যে ফুটবল, আর শীতের সময় ক্রিকেট। সেসব কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। জুতোটা খুলে খালি পায়ে ঘাসের ওপর পা রাখতেই ওটা শরীর যেন শিরশির করে উঠল। মৃদুমন্দ একটা ঠান্ডা বাতাস এসে গায়ে ঝাপটা দিচ্ছিল। আমার পিঠে ঝোলানো ছিল একটি ব্যাগ। চোখ বুঝে এই অবস্থাটা অনুভব করছি এমন সময় পেছনে একটা গলা শুনে বুঝতে পারলাম বয়স্ক মতো কেউ আমায় ডাকছে। মুখ ঘুরিয়ে দেখি একটা লোক হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে চশমা, ধবধবে পোশাক, মাথার চুল, এমনকি চোখের ওপর ভ্রু চুলগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে। একটু কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি পেছনে ঘুরতেই আগের প্রশ্নটা আবার করলেন, আপনাকে তো এখানে এর আগে দেখিনি, কোথায় যাবেন? লোকটার কথায় পরিমার্জিত শিক্ষা এবং ভদ্রতার ছাপ রয়েছে। গ্রাম্য লোকের কাছ থেকে এমন কথা সহজে আশা করা যায় না। বললাম, তেমন কোথাও না, আসলে নবীপুরের একটা বট গাছ দেখার জন্য আমি এখানে এসেছি। বট গাছ? ও আচ্ছা আচ্ছা, ও গাছ দেখার জন্য অনেকেই আসে এখানে, আপনিও এসছেন? তা ভালো, তা ভালো, কিন্তু রাতের বেলা ওই বট গাছের দিকে যাওয়াটা ভালো নয়, বুঝলেন? আপনি বাইরের লোক, তাই আপনাকে সাবধান করে দিলাম। আচ্ছা, সে না হয় ঠিক আছে, কিন্তু ওই বট গাছের তলায় আসলে কি হয় বলুন তো, যার জন্য আপনারা এত ভয় পান? বৃদ্ধ লোকটি চশমার ভেতরে থাকা দুটো চোখ যেন জ্বলে উঠল আস্তে আস্তে। তারপর আগের মতো স্বরে বলল, আমি ভয় পেয়েছিলাম অনেক বছর আগে। এই গাছের তলায় কেউ একজন মারা গিয়েছিল, তবে তা অনেক বছর আগের কথা। তখন আমাদের বয়স কম, তারপর থেকে ওদিকটায় কেউ যায় না। তাছাড়া দেখতেই তো পারছেন গ্রামের পথ, এদিকে আর কিছুই নেই। বট গাছ ওই মাঠটা পেরিয়ে এদিকের গ্রামের লোকেদের যাওয়ার খুব একটা প্রয়োজন হয় না। দিনের বেলায় ছেলেপিলের দল মাঠে খেলাধুলা করে, কিন্তু ওদিকে আর যায় না। একবার সন্ধে পেরিয়ে খেলতে গিয়ে ওই গাছের তলায় কি একটা দেখেছিল যেন ওরা। কথাটা বলে বৃদ্ধ পেছনে ঘুরল, লাঠি ঠুকঠুক করতে করতে গ্রামের দিকে চলে গেল। বেশ খানিকটা গিয়ে একবার থেমে বলল, ও গাছের তলায় যাবেন? যান, আমি আর কি বলবো, তবে আজ কিন্তু শনিবার, কথাটা মাথায় রাখবেন। শেষের কথাগুলো এমন ভাবেই বলল, মনে হলো যে লোকটা যেন স্পষ্টভাবে আমায় কিছু একটা ব্যাপারে সাবধান করে দিয়ে গেল। লোকটা চলে যেতে চারপাশটা আবার ফাঁকা হয়ে এলো। এর মধ্যে ভ্যানে আসার সময় আমি সামনের পথে লোকজন দেখছি, কিন্তু এদিকটায় লোকজন কম। মনে হলো গ্রামের বাইরের দিক বলেই হয়তো এমনটা মনে হচ্ছে। লোকটা সেই সরু পথের ভেতরে ঢুকে যেতে সূর্যটাও যেন পশ্চিম আকাশে আরেকটু নিচে নেমে গেল। বাবা, মাঠের ঘাসগুলো তো বেশ বড়, দেখেই বোঝা যায় এদিকে অনেকদিন মানুষজন আসেনি। এই অল্পতেই মাঠের একদম ধার ঘেঁষে শক্ত জমির ওপর দিয়ে হাঁটতে লাগলাম। আর ঠিক তখনই বিকেলের পড়ন্ত রোদের আলোয় দেখতে পেলাম বট গাছটাকে। দূর থেকে দেখেই একটু থমকে দাঁড়ালাম। এত বড় বট গাছ আমি সত্যি এর আগে খুব কম দেখেছি। তাছাড়া বট গাছের ডাল পাতা যে এত ঘন হয় সেটাও আমার চোখে পড়েনি কখনো। যেন মনে হলো ডাল পাতা ছড়িয়ে গোটা বট গাছটা তার তলাটুকুকে বাইরে সমস্ত কিছু থেকে আড়াল করে রেখেছে। আর সবচেয়ে বেশি আশ্চর্য লাগলো গাছের ঝুড়িগুলো দেখে।
গাছের ঝুড়িগুলো অদ্ভুতভাবে গোটা গাছের গুড়িটাকে যেন ফেলেছে কোনো একটা আশ্চর্য উপায়। যতদূর চোখ পড়ল, গাছের সব দিকে শুধু ঝুড়ি দেখতে পেলাম। এগিয়ে গেলাম। ব্যাগে টর্চ রয়েছে, তাছাড়া এদিকে খাবার দাবার কিছু পাবো না সেটা আমি জানি, তাই খাবারের জন্য কিছু ব্যবস্থা আগেই করে এনেছি। জলের বোতল, মাটিতে বসার মতো একটা কাপড় আর সমস্ত কিছু ব্যাগেতেই আমার রয়েছে। একটা তো রাতের ব্যাপার, তাছাড়া এইসব অভ্যেস আমার আছে, তাই কার্বলিক অ্যাসিড এমনকি একটা ছোট ছুরি আমার সঙ্গে সব সময় থাকে। হাঁটতে হাঁটতে মাঠ পেরিয়ে সেই গাছের সামনে গিয়ে দাঁড়ালাম। আর সেখানে দাঁড়াতে একটা অদ্ভুত ব্যাপার মনে হলো। একটু আগে মাঠ থেকে আসার সময় যে ঠান্ডা শীতল বাতাসটা আমার গায়ে এসে লাগছিল, সেটা তাজা স্নিগ্ধ গন্ধ। সে গন্ধ নাকে আমার ঝাপটা দিচ্ছিল, কিন্তু এই গাছের তলায় যেন সেই সব কিচ্ছু নেই। যেন গাছের তলাটা আশপাশের সমস্ত পরিবেশ থেকে আলাদা হয়ে রয়েছে। তারপরেই বুঝতে পারলাম এই সমস্ত কিছুর কারণ হলো ওই ভ্যানওয়ালা আর ওই বৃদ্ধ লোকটা, যে নিজে থেকে উপযাজক হয়ে আমায় এখানে আসতে বারণ করছিল। তাদের বলা কথার জন্যই আমার এমন বিক্ষিপ্ত হয়ে আছে মনটা, আর তাই আমি এইসব ভাবছি। আর যতটা আলো ছিল তাতে গাছের চারপাশটা ঘুরে একটু দেখলাম। ওপরের দিকে তাকিয়ে দেখলাম দিনের বেলাতেও বোধ হয় এই ডালপাতা ভেদ করে সূর্যের আলো গাছের নিচে এসে পৌঁছতে পারবে না। অসম্ভব রকমের ঠান্ডা পড়েছে। ব্যাগ থেকে কাপড়টা বের করে একপাশে এসে বসলাম। সূর্য ডুবতে আর কিছু মুহূর্তই বাকি, তার আগে কিছু খেয়ে নেওয়া যাক। জলের বোতল আর খাবার বের করে খেলাম। সামনে তাকিয়ে সবুজ ঘাসের মাঠ, দূরের জঙ্গল, গাছপালা সব কিছুই বেশ ভালো লাগছিল। তবে বারবার কেন যেন নিবারণের কথা মনে পড়ে যাচ্ছিল। কি বলতে চাইল সে, আর কেনই বা এই গাছের তলায় আমায় যেতে বলল? কি আছে এখানে? চারপাশটা অন্ধকার হয়ে আসতে শুরু করেছে। আমি তো গাছের তলায় এতক্ষণ বসে রয়েছি, কিছুই তো হলো না। চারপাশটা সত্যি অন্ধকার হয়ে আসছিল। এতক্ষণ ধরে বসে আছি বলে তবুও অল্প চাঁদের আলোয় কিছু একটা বুঝতে পারছিলাম, না হলে বোঝা সম্ভব না। আমি গাছের আরও নিচে সরে এসেছিলাম। গাছের ঝুড়িগুলো অদ্ভুতভাবে মাটি পর্যন্ত এসে পড়েছে। ঝুড়িটাকে যেন অন্ধকারে টেনে নিয়ে গেছে কেউ। মনের মধ্যে একটা অদ্ভুত ভাব অনুভব করলাম। কি যে করি এইসব ভাবছি, এমন সময় মনে হলো গাছের পেছনের দিকে একটা খসখস করে কি শব্দ হচ্ছে। গাছের পেছনের দিকে কেউ গাছের গুড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করলে যেমন শব্দ হবে, ঠিক তেমনই শব্দ। প্রথমে ভাবলাম রাতের বেলা কোনো হিংস্র জন্তু এলো নাকি। এতক্ষণ ধরে এখানে রয়েছি, কিছু তো দেখলাম না, এমনকি কোনো পাখি পর্যন্ত আমি দেখিনি। আশ্চর্য, এই কথাটা তো আমার একবারও মনে পড়েনি। এখানে এতক্ষণ রয়েছি অথচ একটা পাখি পর্যন্ত দেখলাম না। এত বড় গাছ, তা আবার ফাঁকা জায়গা, এখানে তো পাখির বাসা থাকা উচিত। আবার পেছনে সেই খসখস শব্দটা শুনতে পেলাম, আর এবার যেন মনে হলো একটা পায়ের শব্দ শুনতে পেয়েছি। গাছের পাতার নিচে পড়ে ছড়িয়ে শুকিয়ে গেছিল। সেই শুকনো পাতার ওপর কেউ পা রেখে যেন হাঁটছে বলে মনে হলো। কে ওখানে? নিজের গলার স্বরে যেন নিজেই চমকে গেলাম। গলার স্বর যেন বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। তারপরেই বুঝতে পারলাম ফাঁকা জায়গায় এইভাবে চিৎকার করলে তো গলার স্বর এমনটা হবেই। ব্যাগটা মাটির ওপর রাখতে রাখতেই একটা অদ্ভুত সন্দেহ হলো, তারা কোনো চোর ডাকাত গোছের কিছু নয় তো? আমায় একা এখানে দেখতে পেয়ে আমার ব্যাগটা চুরি করতে এসছে হয়তো। দেখো, তুমি চোর ডাকাত যাই হও, আমার ব্যাগে কিন্তু টাকা পয়সা বেশি কিছুই নেই, সামান্য কিছুই আছে। আজ সকালেই এসছি, ফিরে যাব। আবার সেই খসখস করা পায়ের শব্দ শুনতে পেলাম। সে পেছনের দিকের অন্ধকারটাকে আশ্রয় করে একবার এদিকে সরছে তো একবার ওই দিকে সরছে।
মাঝে মাঝে হয়তো অন্ধকারের মধ্যে উঁকি মেরে আমায় দেখছে, আবার আমি যেই সামনের দিকে তাকাচ্ছি তখনই মুখ সরিয়ে নিচ্ছে। এবার কেমন যেন সেই সিদ্ধান্তটাই আমার মনের মধ্যে শক্ত হলো, আর থাকতে না পেরে বললাম, কে আছে গাছের ওপাশে? এবার সেই খসখস শব্দটা যেন ছুটে চলে গেল কোথাও। আমি এতক্ষণ পরে উঠে গাছের পেছনের দিকে গেলাম, কিন্তু কেউ কোথাও নেই। অথচ একটু আগেই আমার মনে হয়েছিল যে এখানে কেউ আছে। তাহলে কি সে কোথাও চলে গেল? কিন্তু যাবে কোথায়? এদিকে বড় গাছ বলতে তো তেমন কিছু নেই। বেশ খানিকটা দূরে থাকা কেউ যদি দৌড়ে যায় তাহলে তো দেখা যাবে। আবার ঘুরে এসে নিজের জায়গাটায় বসতে যাব, এমন সময় দেখলাম যেখানে কাপড় পেতে বসেছিলাম ঠিক সেখানেই কে যেন বসে রয়েছে। সত্যি বলতে কয়েক মুহূর্তের জন্য বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠেছিল। কিছু বলতে যাব তার আগেই একটা চেনা গলার স্বর আর তার সঙ্গে সেই হাসির শব্দ শুনতে পেলাম। ভয় পেয়ে গিয়েছিলে তাই না? আরে নিবারণ, তুমি এখানে? হ্যাঁ, চলে এলাম বুঝলে। ভাবলাম তুমি একা একা যাবে, তারপর যদি কোনো বিপদ ঘটে যায়, তাই তোমায় একা থাকতে দিতে ঠিক মন চাইলো না। কিন্তু তুমি এলে কখন? আমি তো এতক্ষণ গাছের তলায় বসেছিলাম। তাহলে? নিবারণ সামান্য হাসল। অন্ধকারে নিবারণের মুখ ভালোভাবে দেখা যায়নি। আরে বাবা, তুমি কি সব সময় আর আমার দিকে তাকিয়ে বসেছিলে? অন্ধকার তো চারপাশটা। এগিয়ে এলাম, দেখলাম তুমি পেছনের দিকে তাকিয়ে কি যেন দেখছো, সেই ফাঁকেই তোমার কাছে এলাম। তা তুমি কি কিছু দেখতে পেলে নাকি? না, তুমি এমনভাবে বলেছিলে যেন কিছু একটা সত্যি দেখতে পাবো। এখানে আসার সময় ভ্যানওয়ালা আর ওই গ্রামের একটা বয়স্ক লোক, ও যেন কী সব বলে গেল, কিন্তু ওই কিছুই তো নেই এখানে। এখনো সময় হয়নি, তাহলে দাঁড়াও, ঠিকই দেখতে পাবে। এই গাছের তলায় কি ঘটেছিল বলো তো? এই গাছের তলায় একজন গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। এই গ্রামে এসে থাকতো। কিছু একটা হওয়াতে এই গাছের তলায় রাতের বেলায় এসে বসেছিল। তারপর কখন যে গাছের গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে তা কেউ বুঝতে পারেনি। পরদিন সকাল পেরিয়ে দুপুরের দিকে সকলের নজরে ব্যাপারটা আসে। এমনিতেই তো এদিকে গ্রামের লোকেরা খুব একটা আসে না, তখনও স্বাভাবিকভাবেই আসেনি। দুপুর পেরিয়ে বিকেলের দিকে যখন ছেলের দল মাঠে খেলতে আসলো, তখন তারা ব্যাপারটা দেখতে পেয়ে গ্রামে গিয়ে জানালো। গ্রামের লোক এসে যতক্ষণে মৃতদেহটা গাছ থেকে নামালো, ততক্ষণে মরা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। দুটো চোখ অদ্ভুতভাবে যেন বাইরে বেরিয়ে আছে, আর জিভটা মুখের পাশ থেকে ঝুলে পড়েছে। জিভের কোল বেয়ে কালচে হয়ে যাওয়া রক্ত বেরিয়ে মাটিতে টপ টপ করে পড়ছিল। নিবারণ কথাগুলো এমনভাবে বলছিল যেন সে নিজের চোখে মৃতদেহটা দেখেছে। তার গলার স্বর কেমন যেন ঘন হয়ে এসছিল। আমি একবার একটু অস্বস্তির সাথেই এদিক ওদিক তাকালাম। তাই দেখে নিবারণ হেসে বলে উঠল, আরে কি হলো, ভয় পেলে নাকি? আমি তো বলছি অনেকদিন আগেকার কথা। তারপর তো গ্রামের লোকেরা সেই মৃতদেহ সেখান থেকে নামিয়ে গ্রামের একটা শ্মশানে পুড়িয়ে দেয়। তখন তো আর এদিকে একটা শ্মশান নয়, তখন অনেকগুলো শ্মশানই ছিল। এই গ্রামের শেষেও একটা শ্মশান ছিল, সেখানেই মৃতদেহ পুড়িয়ে দিল। তারপর কি হলো? গ্রামের লোকেরা যে এই গাছের তলায় আসতে ভয় পায়, সেটা কেন? প্রথমে ওই গ্রামের বাচ্চা ছেলেদের দল একটা ব্যাপার দেখতে পেল। খেলা শেষে একদিন তাদের খেলতে খেলতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। তখন শীতের সময় তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। সেদিনও তেমনটাই হয়েছিল। ওরা ফুটবল খেলছিল। এই বট গাছের কাছাকাছি একটা গোলপোস্ট রয়েছে, আর মাঠের মাঝামাঝিতে একটা গোলপোস্ট। খেলতে খেলতে ঠিক সন্ধ্যের দিকে একটা বল ছুটে এই বট গাছের তলায় চলে আসে। একটা ছেলে সেই বলটা নেওয়ার জন্য বট গাছের কাছে আসতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পায়। সে দেখতে পায় এই বট গাছের ডালে একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে, ঠিক সেই মৃতদেহটার মতো, যে মৃতদেহটা এখানে পাওয়া গিয়েছিল। তবে এবারে মৃতদেহটা যেন জীবন্ত। দুটো চোখ খুলে তাকিয়ে
সেই ছেলেটার দিকে দেখছে, আর মুখের কোল বেয়ে নেমে আসা রক্তটা তখনও টপ টপ করে পড়ছে। অদ্ভুতভাবে হেসে সেই লোকটা বলল, বলেছি না তোদের আমি একা থাকতে চাই, এখানে আসবি না, তোরা আসবি না এখানে। কথাটা শুনেই যেন কেমন চমকে উঠলাম, কারণ এই কথাটা কিন্তু নিবারণের দিক থেকে ভেসে আসেনি, ভেসে এসছে আমার পেছন থেকে। ঠিক আমার পেছনে সেই বট গাছটা, আর সেই বট গাছের একটা নিচু ডাল আমার মাথার খানিকটা উপরেই রয়েছে। আমি সঙ্গে সঙ্গে কি মনে হতে হাতের টর্চটা পেছনের দিকে বট গাছের ডালে ফেলতেই আলোটা যেটা দেখতে পেলাম, তাতে আমার শরীর হিম হয়ে গেল। বট গাছের নিচের ডাল থেকে ঝুলছে একটা মৃতদেহ, তার পরনে একটা ধুতি, গায়ে একটা লাল রঙের সস্তার জামা, তার মাথাটা একদিকে হেলে রয়েছে। একটা দড়ির ফাঁস গাছের ডাল থেকে তার গলায় এসে চেপে বসেছে। মাথার চুল ঝাঁকড়া, দুটো চোখ বিস্ফারিত ভাবে যেন বাইরের দিকে বেরিয়ে আসছে। সেই দুটো চোখ সাদা ধপধপে, মুখের দাঁতগুলো অস্বাভাবিক বড়, মুখের এক পাশ থেকে লাল রক্ত বেরিয়ে টপ টপ করে এসে পড়ছে আমার হাতের উপরে। আর ঠিক সেইভাবেই সে আবার কথা বলে উঠল। বড় শখ না তোর ভূত দেখার? হ্যাঁ, বড় শখ, এবার দেখতে পেয়েছিস? আমি আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। কি দেখছি আমার চোখের সামনে? এমনটা কি হতে পারে? সে কথাটাকে সারা জীবন ধরে অবিশ্বাস করে এসেছি, যার পেছনে ঘুরে ঘুরে সেই অবিশ্বাসটা আরো বেড়ে গেছে। আজ এই প্রত্যন্ত গ্রাম নবীপুরের বট গাছের ডাল থেকে ঝুলে থাকা মৃতদেহটা কার? কে বললো এটা? আমার হাতের টর্চের আলোটা কেঁপে উঠেছিল। কাঁপা কাঁপা গলায় আমি বললাম, নিবারণ নিবারণ নিবারণ, ওটা কি? ঠিক তখনই পেছন থেকে একটা অচেনা গলায় কেউ যেন বলে উঠল, কথাটা শুনে পেছনের দিকে তাকাতেই আরো ভয় পেলাম। আমার পেছনে ততক্ষণে এসে দাঁড়িয়েছে কালো কালো কতগুলো ছায়ামূর্তি। আমার হাত থেকে টর্চটা মাটিতে ছিটকে গিয়ে পড়েছিল, আর সেই টর্চের আলোটা অদ্ভুত ভাবে দুলতে সেই ছায়ামূর্তিদের দিকেই তাকিয়ে দেখাচ্ছে। আদৌ অন্ধকারে সেই টর্চের আলোর মধ্যে একটা নয়, বেশ কয়েকটা কালো ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে, আর তার সঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে আসছে। ঠিক যেন তখনই আমার কানের কাছে নিবারণের গলা শুনতে পেলাম। বলেছিলাম না, এখানে এলেই একটা জিনিস দেখতে পাবে, আর এখান থেকে কেউ কিন্তু কোনোদিন ফিরে যেতে পারেনি। কিন্তু নিবারণ, তুমি কোথায়? আর তুমি এখানে কি করে? সেসব অনেক কথা, ওসব পরে ঠিকই জানতে পারবে। টর্চটা তুলে একবার আমার দিকে ফেলেই দেখো না। মূর্তিগুলো যেন থমকে দাঁড়িয়ে পড়েছিল। মাথার ওপর ঝুলতে থাকা সেই মৃতদেহটা ঠান্ডা খটখটে পা জোড়া আমার গলার কাছে এসে লাগলো। কোনো রকমে নিচু হয়ে টর্চের আলোটা তুলে নিয়ে পেছনের দিকে ফেলতেই দেখতে পেলাম নিবারণকে। সেদিনের মতো পোশাক, যেদিন সে ট্রেনে আমায় ওই নবীপুর বটগাছের কথা বলেছিল। তবে তার চোখ দুটো সাদা ঘোলাটে, গলার কাছে একটা কেমন যেন লাল আঙুলের ছাপ রয়েছে বলে মনে। নিবারণ,
তোমার এই অবস্থা হলো কি করে? নিবারণ কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই পেছনের দিকে একটা গুঞ্জন শুনতে পেলাম, যেন অনেকগুলো লোক একসাথে কথা বলছে। আর তার সঙ্গে সঙ্গে পেছনে তাকাতে আরো একটা ব্যাপার লক্ষ্য করলাম। আলো হাতে যেন কতগুলো লোক এদিকেই আসছে। সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে একটা ব্যাপার খেলে গেল। আরে, এতক্ষণ ধরে আমি এখান থেকে পালাবার চেষ্টা করিনি কেন? সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ফেলে ছুট দিলাম যেদিক থেকে লোকগুলো হেঁটে আসছিল সেই দিকে। পেছন থেকে চিৎকার করে নিবারণের গলা শুনতে পেলাম, দাঁড়াও দাঁড়াও বলছি, চলে যেও না, দাঁড়াও। পেছনে ফিরে আর তাকালাম না। তার কোনো কথায় আর আমি সায় দিলাম না। তখন যে ওখানে দাঁড়িয়ে থাকা মোটেই নিরাপদ নয় সেটা আমি বুঝতে পারছিলাম। বিশ্বাস অবিশ্বাস এই সমস্ত কিছু জীবনের ঊর্ধ্বে অবস্থান করতে পারে না। তাই নিজের জীবন বাঁচাতে পারলে পরে সবকিছু হবে, সবকিছু। ছুটতে ছুটতে মাঠের মাঝামাঝিতে সেই আলোগুলোর কাছে এসে পড়লাম। দেখতে পেলাম সবার সামনে সেই বৃদ্ধ আর তার পিছনে গ্রামের কিছু লোকজন। তাদের হাতের লাঠি, সোটা, হ্যারিকেনের আলো। তারা আমার দিকেই আসছে। আমায় দেখতে পেয়ে বৃদ্ধ লোকটি বলে উঠল, বড় দেরি করে ফেলেছি বলে মনে হচ্ছে, তাই না? না, দেরি হয়নি, বরং ঠিক সময় এসছেন। আপনি না এলে যে কি হতো। যা দেখার জন্য এখানে এসেছিলেন দেখতে পেয়েছেন? পেয়েছি, কিন্তু আমি যার কথা এখানে এসেছিলাম, মানে আমার সঙ্গে ট্রেনে একসঙ্গে ওই নিবারণও তো, কিন্তু তার কথা কিছুই বুঝতে পারলাম না যে। বৃদ্ধ লোকটি আমায় তাদের সঙ্গে নিয়ে গেল। আমার ব্যাগপত্র সবকিছু পড়ে রইল ওই গাছের তলায়। সেই বৃদ্ধের বাড়িতেই বাকি রাতটা কাটালাম। বৃদ্ধের কাছ থেকে জানতে পারলাম মাত্র মাসখানেক আগে এই বট গাছের তলায় শহর থেকে একজন এসছে। তার যা বর্ণনা শুনলাম তাতে আমার চোখ কপালে উঠল। ডান চোখের ওপরে একটা কালো তিল, মাথার মাঝখানে অল্প টাক, গায়ের রং ফর্সা। আমার মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করছিল। সে রাতে আর কিচ্ছু বললাম না, চুপচাপ রাতটা কোনো মতে কাটিয়ে দিলাম। আপনার ব্যাগপত্র সবই পাওয়া গেছে, আর দেরি করবেন না, এখান থেকে বেরিয়ে পড়ুন, বুঝলেন? আসলে এই গ্রামে ওই গাছের তলায় আজ পর্যন্ত যারাই থাকতে এসছে সবাই মারা গেছে। তবে প্রথম মৃত্যুটার পর আশেপাশের লোকেরা আর ওই গাছতলায় যেত না, দূর থেকে কয়েকজন আসতো। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আপনাকে নিয়ে 5 নম্বর মৃত্যু হতো। মনে মনে হিসাব করে দেখলাম, নিবারণ এবং ওই গাছের ওপর ঝুলতে থাকা ভয়ঙ্কর মূর্তিটা ছাড়া যে ছায়ামূর্তিগুলো আমি দেখেছিলাম তারা ছিল 3 জন। আচ্ছা, ওই যে লোকটা ওখানে গলায় দড়ি দিয়ে মরেছিল, তার মৃত্যুর আসল কারণটা কি? জানি না, তবে শুনেছিলাম একটু লোকটা পাগল হয়ে গেছিল। আসলে তার বাবা মারা গিয়েছিল ছোটবেলায়। তারপর বছরখানেক আগে মা মারা যাওয়ার পরে জমি জমা সমস্ত কিছু তার ভাই মিথ্যে করে, বেইমানি করে আসলে তার কাছ থেকে নিয়ে নেয়। তার ভাগে পড়েছিল একটা মাত্র ঘর। সেখানে থাকতে থাকতে আরে সমস্ত কিছু সহ্য করতে না পেরে সে পাগল হয়ে গেছিল। মাঝে মাঝে রাতের বেলা চিৎকার করত, তাই গ্রামের লোকেরাও তাকে খুব একটা সহ্য করতে পারত না। সেও অবশ্য লোকজন সহ্য করতে পারত না। লোক দেখলেই নাকি কানে হাত দিয়ে চিৎকার করতে শুরু করে দিত। গাছের তলায় এসে বসে থাকতো মাঝে মাঝে, কিন্তু অমন যে একটা ব্যাপার ঘটবে সেটা কেউ ভাবতে পারে। গাছের ওপর ঝুলতে থাকা ওই মূর্তিটা আমাকে একটাই কথা বলেছিল, সে একা থাকতে চায়। সে যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে বড় বিপদে পড়তাম আমি। সেদিনেই বাড়ি ফিরে গেছিলাম, তবে বুঝতে পেরেছিলাম ওই বট গাছের তলায় আমার আগে যে মারা গেছে সে নিবারণ ছাড়া আর কেউ হতে পারে না।
অফিস থেকে ফেরার সময় ট্রেনের কামরায় বসে রয়েছি। আমি মনে মনে নিশ্চিত যে নিবারণ আর আসবে না, কিন্তু একটু পরেই একটা চেনা গলা আমার সামনের দিকে এসে দাঁড়ালো। আমি তাকিয়ে দেখলাম নিবারণ দাঁড়িয়ে আছে। সে আমায় বলছে, আরে কি ব্যাপার, গিয়েছিলেন নবীপুরে? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সামনের দিকে। তার চোখের ওপর একটা কালো রঙের তিল, মাথার মাঝখানে একটা ছোট্ট টাক, গায়ের রং ফর্সা। সেই নিবারণ। আমার পাশের সিটে এসে বসলো সে। তারপর আস্তে আস্তে বলতে লাগলো, আর বলো না, এই শালার মেয়ের বিয়েতে গিয়ে এত দেরি হয়ে গেল, 2 দিন পর পর অফিস কামাই হলো। তারপর আমার মুখে কোনো কথা এলো না। ট্রেনের শব্দটা তখন বাড়তে শুরু করেছে। বারবার মনে পড়ে যাচ্ছিল সেদিন রাতে গাছতলায় আমার পেছনের দিক থেকে শুনতে পাওয়া নিবারণের গলাটা। কোনো ভুল নেই। আর ওই লোকগুলো বলেছিল মৃতদেহটা তারা নিজের চোখে দেখেছে। তাহলে নিবারণের দিকে তাকিয়ে দেখলাম সে আপাদমস্তক সাধারণ মানুষের মতো বসে আছে আমার দিকে তাকিয়ে। কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই নিবেদন, সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিও প্রেস করে দেবেন।